This is Mrinmoy Dash, aka Cinema. বাঙালিরা প্রথমত তিন প্রকার। নাম্বার 1 কামিনী, নাম্বার 2 হস্তিনী, আর নাম্বার 3 হচ্ছে পত্নী। আর তোমার গঙ্গা নিজে যে দুটো আলু রয়েছে না সে দুটোকে ছেড়ে দেবো, কারণ তোমার বিরাট আলুর দোষ। আমি ওই টাইমে বেশ কিছু ভুলভাল বডিকে কটাক্ষ করে যোগ বলেছি ভিউজের জন্য। যাকে তোমাদের মধ্যে অনেকেই তার মিরাক্কেল সিজন 7 এর পারফরমেন্সের জন্য, কিংবা কেউ কেউ এরপর তার সো কল্ড রোজ ভিডিওসের জন্য, অথবা কেউ তার আর দ্য বঙ্গা এর কন্ট্রোভার্সির জন্য, বা কেউ তার শর্ট ফিল্মস এবং রিসেন্টলি তার ফিল্ম খাঁচার জন্যই তাকে চেনে। বাট তুমি এটা জানলে অবাক হবে যে একটা সময় ছিল যখন সে মিরাক্কেল শেষের পর ইউটিউব চ্যানেল স্টার্ট করে এবং সেখানে নন ভেজ জোকসের নামে মেয়েদের বডি শেম করতে থাকে এবং তাদের অবজেক্টিফাই করেই একের পর এক ভিডিওস বানাতে থাকে, এবং তাকে সে বিষয়ে কেউ কল আউট করলে তার সাথে কন্ট্রোভার্সিতেও জড়াতে শুরু করে সে। অথবা এরপর অ্যালিগেশন আসে যে সে টাকার জন্য একটা স্ক্যামিং অ্যাপ প্রমোট করে তার অডিয়েন্সের প্রাইভেসি নষ্ট করেছে। কিংবা সে সবচেয়ে বেশি চর্চায় তখন আসে যখন দাদাগিরির একটা এপিসোডে বাংলার কিছু ফেমাস ক্রিয়েটরদের ডাকা হলেও তাকে না ডাকার কারণে সে ইউটিউবে নর্থ বেঙ্গল ভার্সেস সাউথ বেঙ্গল ভাগের মতো একটা সিচুয়েশন তৈরি করে, যেখানে সে তার ভিডিওতে তার এগেনস্টে বলা ক্রিয়েটরদের পার্সোনাল অ্যাটাক করতে শুরু করে এবং এমন একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে তার ওয়াইফকেও ইনভলভ করা হয়, এবং এই কারণেই তাদের বিচ্ছেদের জল্পনা শুরু হয় সেই সময়। বাট এই ঘটনার পর থেকে তার রোস্ট ভিডিওস যেমন আস্তে আস্তে সেন্সিবল হতে শুরু করে, তেমনই রোস্টের সাথে সাথে বিভিন্ন শর্ট ফিল্মও বানাতে শুরু করে সে। এন্ড রিসেন্টলি তার বানানো ছবি সিনেমা হলেও মুক্তি পেয়েছে, এন্ড সেই বাংলা ইউটিউবের প্রথম ক্রিয়েটার যে কোনো বাংলা সিনেমাতে লিড রোলে কাজ করছে। এন্ড তাই তার এত বছরের এই পুরো জার্নিটাকে অ্যানালাইজ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে কিভাবে বডি বিল্ডিং কম্পিটিশন জেতা একটা ছেলে মিরাক্কেলে গিয়ে রেপুটেশন বানাতে এবং মানুষের ভালোবাসা পেতে সক্ষম হয়, এন্ড তারপর এসব জঘন্য রোস্টিং, বডি শেমিং জোকস এবং বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়ানোর মাধ্যমে কিভাবে সেই রেপুটেশন নষ্ট করে, এবং তারপর সেই সমস্ত কিছু থেকে শিক্ষা নিয়ে আবারও সেন্সিবল রোস্টিং এবং শর্ট ফিল্ম বানানোর মাধ্যমে মেইন স্ট্রিম হলো। আর আদৌ কি সে শুধরেছে, অথবা এসবের খারাপ ইম্প্যাক্টটা বুঝতে পেরেই করছে এসব, নাকি এসব কিছুই অডিয়েন্সের প্রেসারে এসে আর তার ব্র্যান্ড ইমেজ বজায় রাখার জন্যই করছে সে। এন্ড এই সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই সমস্তটা জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। Time to sit back, relax and enjoy আমাদের স্পেশাল পারফর্মার কুচবিহার থেকে সত্যি সত্যি হারকিউলিস মৃন্ময়। আমার একটা কথা বলো, তুমি চিরটা কাল এই লোক হাসিয়ে বেড়াবে। হ্যাঁ, লোক হাসিয়ে বেড়ানোটা তো পোষাবে না তোমার। কিছু এম, কোনো গোল, টার্গেট। ইন্ডাস্ট্রিতে অভিনয় করার খুব ইচ্ছে আমার। তুমি যদি সিনেমাকে ইউটিউবে তার বিভিন্ন ভিডিওস দেখে চিনে থাকো, তাহলে তোমাকে বলে দিই যে বাকি ইউটিউবারদের মতো সে কিন্তু প্রথম দিন থেকে ইউটিউবার হতে চাননি, বরং ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল একজন অ্যাক্টর হওয়ার, এবং সেই কারণে একজন হিরোর মতো ফিজিকও বানিয়ে ফেলে সে, যার জেরে এরপর বডি বিল্ডিং কম্পিটিশনে মিস্টার কোচবিহার হয় সে, এবং তারপর নর্থ বেঙ্গল চ্যাম্পিয়নশিপে সেকেন্ড হয়। এবং কোচবিহারের একটা ছোট্ট গ্রাম খাগড়াবাড়ির সেই ছেলেটার ছোটবেলা থেকেই সিনেমার প্রতি এতটাই টান ছিল যে সে খবরের পেপারে আগে যেরকম বিজ্ঞাপন দেওয়া হতো যে 10 দিনে অভিনয় শিখে বাংলা সিরিয়ালে কাজ পান, সে তার বাবার কিপ্যাড ফোন থেকে সেই সমস্ত নাম্বারগুলোতে ফোন করত এবং তাকে বাংলা সিরিয়ালে চান্স পাইয়ে দেওয়ার কথা বলতো, অথবা তাকে কোনোভাবে মিডিয়া ইন্ডাস্ট্রিতে ইনভলভ করার কথাও বলতো। মানে ওই সময় আমি কোচবিহারের খুব ছোট্ট একটা গ্রাম খাগড়াবাড়ির ছেলে, সেখান থেকে টলিউডে আসা। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, 2011-12 সাল। তো আমি পেপারে দেখতাম বিজ্ঞাপন যে 10 দিনে অভিনয় শিখে জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করুন। সেখানে আমি আমার বাবার কিপ্যাড মোবাইল ছিল, সেখানে নাম্বার টিপে উত্তরবঙ্গ সংবাদ ফোন করতাম, বলতো অফিসে চলে আসুন, এই হ্যান ত্যান। বাট এত চেষ্টার পরেও তার লাভের লাভ কিছুই হতো না, কারণ এদেরকে ফোন করলেই তাদের তরফ থেকে বলা হতো যে কলকাতায় এসে দেখা করতে অ্যানল। এন্ড বেশ কয়েক মাস ধরে তারই ব্যর্থ চেষ্টার পর তার মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্নটাও প্রায় ভাঙতেই বসেছিল। বাট সেই সময় তার কাছে মিরাক্কেলে যাওয়ার সুযোগ আসে এবং সে ভেবেছিল যে মিরাক্কেলে গিয়ে সেখানে একটু পরিচিতি পাওয়ার পর মিডিয়া ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ খুব ইজিলি বেসে যাবে তার কাছে। বাট তেমনটা হলো না, কারণ মিরাক্কেলের 5th সিজনে সে প্রথমবারের মতো অডিশন দেয়, বাট সেবারে সে সিলেক্ট হয়নি। বাট আশা না ছেড়ে সে পরের বার মানে সিজন 6-এ মিরাক্কেলের এক্সটেন্ডেড পার্ট অসাম সালার জন্য অডিশন দেয়, বাট দুর্ভাগ্যবশত সে এবারও সিলেক্ট হয়নি। তারপরেই আবারও তার মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করা, লাইমলাইট, ফেম এসবের স্বপ্নগুলো আবছা হতে শুরু করে তার সামনে। বাট তা সত্ত্বেও সে আরো একবার সম্পূর্ণ প্রিপারেশনের সাথে মিরাক্কেল সিজন 7-এর অডিশন দেয় এবং সেবারে ফাইনালি সে সিলেক্ট হয়ে যায়, যার পরে আবারও তার সেই ছোটবেলার স্বপ্নটা পূরণ করার জন্য দিন গুনতে থাকে সে। এন্ড অন্যদিকে মিরাক্কেলে তার কিছু পারফরমেন্স ভালো হলেও কয়েকটা পারফরমেন্স সেভাবে দর্শক আর জাজেসদের মনে দাগ কাটতে পারেন। তবে এসব সত্ত্বেও তার অসাধারণ ফিজিক, তার ডান্স, তার কমেডি সবকিছু মিলিয়ে তাকে মানুষ সেই সময় কোচবিহারের হিরো বলে ডাকতে শুরু করে। এন্ড মিরাক্কেলেই তার এই ওভারঅল পারফরমেন্স দেখে তাকে মনে ধরে এক ডিরেক্টরেরও, এবং তাকে তার ফিল্মে সুযোগও দেয় সেই ডিরেক্টর। এন্ড মিরাক্কেলের একটা এপিসোডেই রজতাভ দত্ত তার সেই সিনেমাতে কাজ করার অ্যানাউন্সমেন্টও করে দেয়। ও একটা ছবি করছে, সেটাই ওর ডেবিউ হচ্ছে, এবং রূপক ডিরেক্টর। ওর
ছবির বোধহয় কাজও খানিকটা হয়ে এখন আবার একটু বন্ধ রয়েছে, আবার বাকিটা হবে। এবং সেই সময় সবকিছুই সিনেমা ওরফে মৃন্ময়ের পক্ষেই কাজ করতে শুরু করে। অ্যান্ড সে হয়তো ভেবেছিল যে এভাবেই তার অ্যাক্টিং ক্যারিয়ারও স্টার্ট হয়ে যাবে, বাট তার এই ভালো সময়ে বেশি দিন স্থায়ী হলো, কারণ সেই সিনেমার শুট কোনো এক কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায়। অ্যান্ড তার সেই ছোটবেলার স্বপ্ন আরও একবার বাধাপ্রাপ্ত হয়। অ্যান্ড এরপর মিরাক্কেলের সেই সিজন শেষ হয় এবং সেই সিজনের কন্টেস্টেন্টরা সবাই সবার ক্যারিয়ারে ফোকাস করতে শুরু করে। এবং সেই সময় মৃন্ময় তার সিনেমার প্রতি ভালোবাসা থেকেই ইউটিউবে তার চ্যানেল ক্রিয়েট করে, যার নাম দেয় সিনেমা। সেই চ্যানেলে প্রথম তার কমেডি ভিডিওস, ডান্স ভিডিওস এসবই পোস্ট করতে শুরু করেছে, বাট আনফর্চুনেটলি সেগুলো খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি। অ্যান্ড এরপর তার চ্যানেলে কমেডি ভিডিওস আর ডান্স ভিডিওস এর পাশাপাশি সেই সময় রোস্টিং ভিডিওস বাংলাতে ট্রেন্ডে থাকার কারণে সেও রোস্টিং স্টার্ট করে। অ্যান্ড তার রোস্টিং এর ধরনটা ছিল মেয়েদের বডি শেম করে মেয়েদের টাইপ বলা, কিংবা মেয়েদের অবজেক্টিফাই করে মিরাক্কেলের মতোই দুটো নন ভেজ জোকস বলে দাও। বাঙালি মেয়েরা প্রধানত 3 প্রকার। নাম্বার 1 কামিনী, নাম্বার 2 হস্তিনী, আর নাম্বার 3 হচ্ছে পতি। বাট সারপ্রাইজিংলি তার এই ধরনের ভিডিওগুলোই বেশি পপুলার হতে শুরু করে, যার কারণে বেশি বেশি সাবস্ক্রাইবার্সও গেইন করতে থাকে সে। এবং একটা পয়েন্টে গিয়ে এরকম কন্টেন্টের জন্যই মানুষের কাছে পরিচিতি পেতে থাকে সে। যদিও কিছু সংখ্যক মানুষ তার এরকম কন্টেন্টের জন্য সেই সময় তাকে কল আউট করেছিল, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। উল্টে এরপর তার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়, যেখানে সে কিছু টাকার জন্য এমন একটা অ্যাপ প্রমোট করতে রাজি হয়েছিল, যেটা তার সাবস্ক্রাইবার্সরা ইনস্টল করলে তাদের পার্সোনাল ডেটাও রিড করতে পারবে সেই অ্যাপের মালিক। আপনি প্রমোট করুন, আমাদের উপর যেটা আছে ওই অপশন আমাদের অ্যাপে কেউ কোথাও খুঁজেই পাবে না। আমাদের অ্যাপটা এইভাবে ডেভেলপ করা হয়েছে, এইভাবে আমাদের টেকনিক্যাল আছে যে এই অ্যাপটাতে শুধু তারা গেমই খেলতে পারবে, ভিডিও দেখতে পারবে আর রিফার করে টাকা আর্ন করতে, আর কোনো কিছু করতে পারবে না, কোনো অপশনই নাই ওই রকম। তো এই অ্যাপের যে ফাংশনটা থাকবে সেইটা ভিতর ওয়ার্ক করে আমাদের এখানে। তো এইখান থেকে আপনার এই যে ভয়টা যে আমি প্রমোট করব, বাকি অডিয়েন্সরা ডাউনলোড করবে, কিছু হলে বলবে সিনেবাপের ওখান থেকে ডাউনলোড করে হয়েছে, তো এই যে ভয়টা কেউ রিকগনাইজই করতে পারবে না যে তার ডাটা যেটা আমরা রিড করছি সেটা কোন অ্যাপ থেকে হচ্ছে। ব্যাস এরপর আর কি, সেই কল রেকর্ডিংটা ভাইরাল হতেই অডিয়েন্সের থেকে হেট পেতে শুরু করে সে। অ্যান্ড এরপর তার এক ভিডিওতে সে বলে যে এরকম হেট সে এর আগে কখনোই পায়নি। অ্যান্ড এই ঘটনার পর তার অডিয়েন্সই তাকে বলতে শুরু করে যে সে তার অডিয়েন্সেরই খারাপ করতে চেয়েছে। অ্যান্ড সিনেমা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সেই সময় অনেক ছোটখাটো ইউটিউবার থেকে শুরু করে বাংলার অনেক বড় বড় ইউটিউবাররাও তাদের মতামত জানায় এই বিষয়ে। অ্যান্ড এরপর সিনেমা কাইন্ড অফ ক্ষমাও চায়, বাট তাতেও কাজ না হলে সে ফাইনালি এরপর একটা র্যাপ সং বানায় এইটা নিয়ে, যেটা সেই সময় বেশ পপুলার হয়। অ্যান্ড সেখান থেকে মানুষ তাকে আবার ট্রাস্ট এবং সাপোর্ট করতেও শুরু করে। বাট সারপ্রাইজিংলি এত কিছুর পরেও তার কন্টেন্টে খুব বেশি চেঞ্জ হয়নি ততদিন। অ্যান্ড এভাবেই চলতে থাকে 2022 সালের মে মাস অব্দি, কারণ সেই বছর মে মাসে সিনেমাপের জীবনে অথবা বাংলা ইউটিউব কমিউনিটি সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয়, অ্যান্ড যেটাতে বাংলার প্রায় সমস্ত ক্রিয়েটারও ইনভলভ হয়েছিল। আসলে 2022 সালের মে মাসে দাদাগিরির একটা স্পেশাল এপিসোডে বাংলার বেশ কিছু জনপ্রিয় ইউটিউবারদের ডাকা হয়। সেখানে দ্য বঙ্গায়, গৌরব তাপাদার, জিরো ওয়ার্ড ফিল্মস, তালপাতার সেপাই, ঝিলাম গুপ্তা এবং দুর্বাদে নামের একজন ক্রিয়েটারকেও ডাকা হয় সেই এপিসোডে। এবং স্বাভাবিকভাবেই সেই এপিসোডটা এয়ার হওয়ার পরেই বাংলার সমস্ত অডিয়েন্স এবং নতুন ক্রিয়েটাররাও খুশি হয় এই ভেবে যে তারাও হয়তো ফেমাস হওয়ার পর একদিন দাদাগিরিতে ডাক পাবে। বাট সিনেমাপের মতে সেদিন সেই এপিসোডে ডাকা কন্টেস্টেন্টদের মধ্যে একটা খুবই ইউনিক প্যাটার্ন লক্ষ্য করেছিল সে। তার মতে সেদিন দাদাগিরির এপিসোডে শুধুমাত্র সাউথ বেঙ্গলের ক্রিয়েটারদেরই ডাকা হয়েছিল। অ্যান্ড সেই কারণেই দুর্বাদে, যার সেই 6 জন পার্টিসিপেন্টের মধ্যে সবচেয়ে কম সাবস্ক্রাইবার ছিল, তাকেও ডাকা হয়। আর তার মধ্যে সত্যি যদি শুধুমাত্র সাউথ বেঙ্গলের ক্রিয়েটারদের ডাকা না হতো তাহলে সিনেমাকেও ডাকা উচিত ছিল। অ্যান্ড এর প্রথম কারণ হিসেবে সে বলে যে তারও 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার ছিল, এবং দ্বিতীয় কারণ হিসেবে বলে যে অতীতেও জি বাংলার এক রিয়েলিটি শো এর সেই পার্টিসিপেন্টও ছিল, তাই তাকে ডাকা উচিত ছিল। আর এই গোটা বিষয়টাকে অ্যাড্রেস করে 17 মে 2022 সিনেমা তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে, যার টাইটেল ছিল নর্থ বেঙ্গল ভার্সেস সাউথ বেঙ্গল। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চে খেলে গেলেন বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটাররা, সাউথ বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটাররা, যেখানে সে দাদাগিরির ম্যানেজমেন্টকে বিভিন্ন কোয়েশ্চেন করতে করতে এক পর্যায়ে সাউথ বেঙ্গলের মানুষ এবং ক্রিয়েটারদের অপমান করতে শুরু করে। আর তার এই সমস্ত কথাকে আরো বিশ্বাসযোগ্য করার জন্যই সে বলিউড আর সাউথের মুভি ইন্ডাস্ট্রির তুলনাও টেনে আনে। আর এসব বলতে বলতেই সে নাম না করেই বাংলা ইউটিউবের নেপোটিজমের দিকটাও তুলে ধরে তার সেই ভিডিওতে, এবং এটাও জানায় যে তারা নাকি দিনের পর দিন দাদাগিরির ম্যানেজমেন্টের পায়ে তেল দিয়ে সেদিন সেই এপিসোডে নিজেদের জায়গা করে নিয়েছিল। ব্যাস এরপর থেকে শুরু হয় এই কন্ট্রোভার্সি, যেখানে এরপর কিরণ দত্ত তার টুইটারে একটা টুইট করে এটা নিয়ে, এবং রাহুল দে সিনেমাপের সেই বানানো ভিডিওটাকে নিয়ে নিজে একটা ভিডিও বানায়, এবং তার ভিডিওর পর সিনেমা রাহুল দের সেই ভিডিওটাকে নিয়ে রাহুল দেকে দ্য বঙ্গাইয়ের ছেলে বলার চেষ্টা করে, এবং দ্য বঙ্গাই রাহুল দে এবং সেই সময় যারা যারা সিনেমাপের এগেইনস্টে ভিডিও বানিয়েছিল তাদেরকে তার এগেইনস্টে ভিডিও বানাতে উস্কেছে সেটাও বলে, যার পর থেকে এই সিচুয়েশনটা আরো খারাপ
হতে শুরু করে এবং এই কারণেই এটাকে বাংলা ইউটিউবের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় কন্ট্রোভার্সি বলা হয়। আর এরপর দিনের পর দিন সিনেবাব তার ভিডিওতে দ্য বঙ্গাইকে পোক করা, তাকে অপমান এবং টার্গেট করার কারণে দ্য বঙ্গাই এই নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল নিয়ে একটা ভিডিও বানায়। আবার সেই ম্যানিপুলেশন, লোককে বানানো বোকা, নাম দিয়েছো সিনেবাব, আসলে সিনে খোকা। হচ্ছে তো বদ্দা তোমার মতো, আমাকেও নামতে হচ্ছে তোমার মতো করে। ভাল লাগছে তো বদ্দা বাচ্চাদের মতো লড়ে? এই ভিডিওটার পর তোমার ফ্যানরাই তোমার এনে খিল্লি করবে। তুমি নিজের এই যা নিজে বাস দিছো, নাম দিয়েছো বাপ, আসলে তুমি শিশু। প্রমাণ ছাড়া কথা বলো, লজিক নাই কিছু। বদ্দা হচ্ছে তো তোমার মতো। এবং শুধু কিরণ দত্তই নয়, সেই সময় গৌরব তপাদার এবং বাংলার ইউটিউবের প্রায় সমস্ত বড় নামই সেই সময় এই বিষয়ে ভিডিও বানায়। এন্ড সেই কারণে এই কন্ট্রোভার্সিরা, যেটা কিনা দাদাগিরির একটা এপিসোডকে ঘিরে শুরু হয়েছিল, সেটাই একসময় তারা পুরোনো দিনে বডি শেমিং করে কিরকম ভিডিও বানাতো, কিংবা কেউ কার সাথে একা কোথায় ঘুরতে গেল, বা কেউ টাকার জন্য স্ক্যাম অ্যাপ প্রমোট করলো, সেই সমস্ত পুরনো বিষয় নিয়ে আবারও জল ঘোলা হতে শুরু করে, যার ফলে মূলত বাংলার অডিয়েন্সরা দুভাগে ভাগ হয়ে গেছিল। কেউ দ্য বঙ্গাইকে সাপোর্ট করছিল আর কেউ সিনেবাবকে। এত অবধি সব ঠিক ছিল, বাট এরপর যেটা হয় সেটার জন্য কেউ রেডি ছিল না। কারণ এরপর ক্রিয়েটারদের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বন্ধু বা বউরাও অকারণে এসবের জন্য হেট পেতে শুরু করে। তাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে নোংরা মন্তব্য করা শুরু হয় এবং এই কন্ট্রোভার্সির কারণে রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফে এফেক্ট হতে শুরু করে ক্রিয়েটারদের। যেমন সেই সময় সিনেবাব আর তার স্ত্রীর ডিভোর্স হওয়ার সম্ভাবনার কথাও শোনা যায় সেই সময়, এবং এই ঘটনা বহুদিন চলার পর আস্তে আস্তে সিচুয়েশন আবারও ঠিক হয়। অ্যান্ড আই থিঙ্ক সেই থেকেই সিনেবাব তার কন্টেন্টের যে বাজে ইম্প্যাক্ট সেটা বুঝতে পেরেছিল, যদিও সে সেটা কোথাও অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, বাট এরপর তার কন্টেন্ট দেখে এটা বোঝা যাচ্ছিল যে সেই আর আগের মতো নেই। তার পরের ভিডিওগুলোতে রোস্টিং থাকলেও সেটা অনেক সেন্সিবল এবং সেখানেও তার সেন্স অফ হিউমারের প্রশংসাও করতে থাকে তার অডিয়েন্সরা। অ্যান্ড হয়তো সেই কারণেই রোজ ভিডিওসের পাশাপাশি তার সেই ছোটবেলার সিনেমাতে অভিনয় করার সেই স্বপ্নটা আবারও বাস্তবায়িত করার দিকেই ফোকাস করে সে। যার ফলস্বরূপ ধোয়াবাড়ি, কমলেশ এবং রিসেন্টলি ফ্ল্যাট ব্রোজের মতো ওয়েব সিরিজও বানিয়ে এসেছে। অ্যান্ড প্রত্যেকবারই তার অডিয়েন্সের থেকে প্রশংসা এবং ভালোবাসাও পেয়েছে সেই কারণে। অ্যান্ড এভাবেই একের পর এক শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজের পর রিসেন্টলি 2026-এই তার ছবি খাঁচা রিলিজ করেছে সিনেমা হলে। অ্যান্ড সেই বাংলার প্রথম ইউটিউবার যাকে অ্যাজ আ লিড রোল কোনো সিনেমাতে দেখা গেছে। মানে তার সেই ছোটবেলার সেই স্বপ্ন, যেটা বহুবার নানাভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল, সেটাই আজ প্রায় 10 বছর পর বাস্তবায়িত হয়েছে। তবে যদিও তার সেই সিনেমাটা হলে গিয়ে দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি, তবে বাংলার ফিল্ম রিভিউয়ারদের রিভিউ শুনলে বুঝতে পারবে যে সেই সিনেমাটা যে কাঁচা হাতের কাজ বা আজকের দিনের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা যে বিল এভারেজ, সেটা অনায়াসে বুঝতে পারবে। এবার যদি এই ছবিটা সিনেমা হিসাবে কেমন খাঁচা সেটা আমায় বলতে, আমি বলবো এটা না একটা বাজে ছবি নয়, এটা একটা খুব বাজে ছবি। কারণ যতই হোক সিনেমা তার ভুবন বাম নয়, কিংবা হয়তো তার থেকে এখনই ভুবন বামের মতো কোয়ালিটি আশা করাটাও ভুল হবে। বাট ফিল্ম যেমনই হোক না কেন, আমরা সবাই জানি যে একটা সিনেমা তৈরি করতে গেলে কত রকমের পরিশ্রম করতে হয় সবাইকে মিলে। অ্যান্ড সেই কারণেই তার এই প্রচেষ্টা যথেষ্ট প্রশংসারও দাবি রাখে। অ্যান্ড আই এম শিওর যে এই সিনেমার ফিডব্যাকের ওপরে সে যথেষ্ট কাজ করবে। অ্যান্ড এটাই আশা রাখবো যে আগামী দিনে আরো ভালো ভালো ছবি আমাদের সে উপহার দেবে। কারণ যে ছেলেটা একসময় কুইক সাকসেস পেয়ে প্রায় অন্ধ হয়ে যা ইচ্ছা তাই আপলোড করতো, যাকে তাকে যা ইচ্ছা বলে দিত, সে ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করে দেন নিজের কন্টেন্টকে চেঞ্জ করে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কারোর কোনো হাত ছাড়া এরকম একটা সময় যেখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া ইন্ডাস্ট্রিতে কাজ করা অসম্ভব, সেখানে দাঁড়িয়ে সে যে এত রিস্কি এবং এত বড় একটা স্টেপ নিয়েছে, কুডোস টু হিম ফর দ্যাট। শুধু তাই নয়, ইউটিউবে দুটো চ্যানেলের পাশাপাশি সে ইনস্টাতেও তার ডান্স রিল পোস্ট করতেই থাকে, যার কারণে সেখানেও তার 2.5 লাখেরও বেশি ফলোয়ার্স রয়েছে। এন্ড তার সাথে তার প্যাশন প্রজেক্ট, তার ডান্স স্কুলটাও সে কন্টিনিউ করছে। এবং সিনেমাপের এই কমপ্লিট জার্নিটা একটা ফ্যাসিনেটিং কেস স্টাডি ছিল ইউটিউবের এই ইভলভিং দুনিয়াতে। এবং সিনেমাপের এই কাহিনী একটা টেস্টিমেন্ট সেই সমস্ত ইউটিউবারদের কাছে যারা এখনো বোঝেনি দ্য পাওয়ার অফ সেলফ রিফ্লেকশন অ্যান্ড দ্য পোটেনশিয়াল অফ চেঞ্জ ফর বেটারমেন্ট। এবং এতে কিছুই যায় আসে না যে তুমি সিনেমাকে পছন্দ করো কিংবা তুমি তাকে হেট করো, কারণ এই ভিডিওটা একটা লেসন ছিল তাদের জন্য যারা এখনো শিখতে চায় যে কিভাবে পার্সোনা চেঞ্জ করতে হয় এবং নিজের করা ভুলগুলো থেকে শিখে আরো বেটার হিউম্যান বিং, দেন একজন ভালো ক্রিয়েটার হতে হয়। অ্যান্ড এগুলো বলার মানে এটা নয় যে সিনেমা একদম পারফেক্ট একজন ইন্ডিভিজুয়াল অথবা একজন পারফেক্ট ক্রিয়েটার, বাট এগুলো বলার মানে এটাই যে হি ইজ অলসো ইমপারফেক্ট জাস্ট লাইক আদার্স, বাট হি ইজ বেটার দেন হোয়াট হি ওয়াজ ইয়েস্টারডে। অ্যান্ড এতক্ষণ ধরে সিনেমাপের পুরো জার্নিটাকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড হ্যাঁ, আমি একটা স্টোরি টাইম চ্যানেল ক্রিয়েট করেছি, সেখানে তোমাদের জীবনের নানান গল্প আমি তুলে ধরবো। তাই তোমার কাছেও যদি কোনো লাভ, ব্রেকআপ, চিটিং, ট্রমা বা অন্য কোনো পার্সোনাল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সত্য কাহিনী থেকে থাকে, তাহলে আমাকে এই মেল আইডিতে মেল করে দিও। আর ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড এখন যদি তুমি জানতে চাও যে পলিটিক্সের কারণে কিভাবে অনির্বাণের কেরিয়ার শেষ হতে চলেছে, তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।